যাক, এতদিনে আপদ বিদেয় হয়েছে। তা যা বলেছ বাবা, 8 মাস জ্বালিয়ে খেয়েছিল একেবারে। এটার কি খুব দরকার ছিল? মেয়েটা তোর সন্তানের মা হতে চলেছিল, তোর বিয়ে করা বউ ছিল। থামো তো, ওই বোবা মেয়েকে নিয়ে সংসার করা যায়? বোবা তো জন্ম থেকে ছিল না, তোদের অত্যাচারেই। এই তোলো তোলো, শ্মশানে চলো, দেরি হয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি। কাজটা ঠিক হলো তো বাবা? আবার সেই এক কথা, যা হয়েছে ঠিকই হয়েছে, এসব নিয়ে একদম চিন্তা করবি না তো। কিন্তু বাবা, মা যে বললো। আরে ছাড় তো, ওই মেয়ের বাচ্চাও বোবাই হতো, তার যে ওই মাধবপুরের মোড়লের মেয়ের সাথে আসছে বসে কি তোর বিয়ে দেবো? হ্যাঁ, দেখবি কেমন ফুটফুটে ছেলে হবে তোর। বাবা, দুর্গার কথা নতুন বউ জানতে চাইলে কি বলবো? ও তো জানবেই এটা দ্বিতীয় বিয়ে। বলবি আত্মহত্যা করেছিল, এখন থেকে সবাই সেটাই জানবে। কিন্তু গায়ের অনেকেই তো সত্যিটা জানে। কেউ যদি নতুন বউয়ের কানে তুলে দেয়? কে তুলবে কথা? আমি এ গায়ের মোড়ল, আমার বৌমার কান ভাঙানোর সাহস কার আছে? হ্যাঁ, তা ঠিক বলেছ বাবা। কথা শেষ করে দুর্গার দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার দিকে তাকায় দুজনে। চিতার আগুনটা আচমকাই ছোট হতে হতে নিভে গেল একেবারে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তার হাত, পা, মুখ, মাথা, এমনকি লম্বা চুলের রাশি। এই যে দুর্গা, হঠাৎ অভিশাপ দেওয়ার ভঙ্গিতে ডান হাতের তর্জনী তুলে ধরল সে। মরবি, সব মরবি, নির্বংশ হবি। বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল সে, আর দৃশ্যের সাক্ষী হয়ে রইল শুধু দুজন, মোড়ল আর তার ছেলে। এরপর দুর্গা সেই আধপোড়া দেহ নদীর জলে ভাসিয়ে কোনো মতে পালিয়ে এসেছিল দুজন। পাহাড়পুর গ্রামের মোড়ল বিষ্ণু নারায়ণের একমাত্র ছেলে ভিদু প্রসাদ দ্বিতীয়বার বিয়ে করে নতুন বউ মিতুকে নিয়ে ঘরে ঢুকছে। এবারে আর কোনো ভুল করেনি সে, খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবে এগিয়েছে। একটা বোবা মেয়ের সাথে কতদিনই বা কাটানো যায়। দরজায় তার মা কানুনবালা নতুন বউকে বরণ করে আঁচল থেকে চাবির গোছা খুলে নতুন বউয়ের হাতে দিয়ে বললেন, এই সংসারের হাল এখন থেকে তুমিই ধরবে, অন্যায়ের সাথে আপোষ করবে না কখনো। এ পাপের সংসারে কতদিন টিকতে পারো দেখো। পাপের সংসার মানে? ও কিছু না, এই তোমার ভাষণ বন্ধ করো, ঘরে ঢুকতে দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। বিয়ের পর কেটে গেছে বেশ কিছুদিন। সংসার একা হাতেই সামলাচ্ছে মিতু, যদিও প্রচুর চাকর বাকর থাকায় তাকে তেমন কাজ করতে হয় না। একদিন সন্ধেবেলা বাড়ির কাজের লোক পদ্ম তার চুল বেঁধে দিচ্ছিল। কি সুন্দর চুল গো তোমার নতুন বউ, আমাদের এই পাহাড়পুরের জল হাওয়ায় আরো সুন্দর হয়ে উঠবে দেখো। মা কোথায় গো পদ্ম দিদি? তিনি আর ঘর থেকে বেরই হন না আমার আসার পর। আমার মনে হয় উনি আমাকে পছন্দ করেন না, তাই না? ও মা, পছন্দ করবে না কেন গো? খুব পছন্দ করে। আসলে ওই ঘটনার পর থেকে মা যেন কেমন হয়ে গেছেন। এই আমার চুল বাঁধা শেষ। ও নতুন বউ, দেখো দেখি কেমন লাগছে। ভালো হয়েছে পদ্ম দিদি। আচ্ছা, আমি তাহলে উঠি। হ্যাঁ, মেলা কাজ পড়ে আছে, রাতের রান্নাটাও চাপাতে হবে তো। ওমা গো, কি কাণ্ড! রাম 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 রাম। কি হয়েছে পদ্ম দিদি, কি হয়েছে? দেখতে পাচ্ছ না পায়ের ছাপগুলো? সত্যি তো, কেউ যেন আলতা পায়ে ঘরে ঢুকেছিল, আবার বেরিয়েও গেছে। কিন্তু কে এসেছিল পদ্ম দিদি? আর এলো যখন কিছু না বলে চলেই বা কেন গেল? বুঝতে পারছো না নতুন বউ?
নিশ্চয়ই সে ছিল। কি, কার কথা বলছো? আমাদের দুর্গা গো। আহা, বেগরে মরল মেয়েটা। মরল না মারল কে জানে। এদের বাপ ছেলের রকম সকম মোটে সুবিধের নয় গো। দুর্গাকে? তোমার সতীন গো, সতীন। পুয়াতি মেয়েটাকে ওরা সবাই মিলে। কি বলছিস পদ্ম? সবাই মিলে কি? ও ও ও ও কিছু না দাদা বাবু, এই বলছিলুম সবাই মিলে একদিন ও গায়ে যাত্রা দেখতে যাব। নতুন বউকে নিয়ে যাব। আমি আমি আসি নতুন বউ, আসি। পদ্ম ও গায়ে যাত্রার কথা বলছিল বুঝি? মানে হ্যাঁ, অনেক বড় যাত্রা হয় নাকি? আচ্ছা শোনো, এই বাড়িতে, এই গায়ে অনেকে অনেক কিছু বলবে তোমাকে, সেগুলো কিন্তু কানে নেবে না। সবাই আমাদের ভালো চায় না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এই দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। ও মা, কি সুন্দর! পরিয়ে দাও আমার। এটা আমার ঠাকুমা স্মৃতি, বুঝেছো? তার নাতবউকে দেওয়ার জন্য দিয়ে গেছিলেন। আমি এটা খুব যত্ন করে রাখবো, দেখে নিও। সেদিন রাতে বিধু আর মিতু দুজনেই ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। হঠাৎ মাঝরাতে মিতু অনুভব করে কেউ যেন তার গলাটা চেপে ধরেছে আর চেনটা টেনে ছিঁড়ে নিতে চাইছে। চিৎকার করে ও উঠে বসে। কি 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 হলো? কি রাত দুপুরে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কে যেন আমার আমার গলাটা চেপে ধরে চেনটা টেনে ছিঁড়ে নিতে চাইছিল। আরে ধুর ধুর, যত সব বাজে স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। এই বলে বিধু ঘুমিয়ে পড়লেও মিতুর চোখে আর ঘুম আসে না। পরের দিন সকালবেলা উঠে শাশুড়ির ঘরে খাবার দিতে গেলে কাননবালা তার গলার হারটা দেখে চমকে ওঠেন। ও হার তুমি কোথায় পেলে? ওটা তো তোমার গলায় ছিল না। কাল এটা আপনার ছেলে দিয়েছে আমায়। এ হার তো হ্যাঁ, ও ঠাকুমার স্মৃতি, বলেছে আমাকে। আমি খুব যত্নে রাখবো মা। ও নতুন বউ, ঘাটে যাবে তো? চলো, আমিও যাচ্ছি। এই বাসন কটা মেজে একেবারে কাপড় কেচে আসবো। তুমিও স্নানটা সেরে আসবে খন। হ্যাঁ হ্যাঁ পদ্ম দিদি, চলো। পদ্মকে সাথে করে মিতু বেরিয়ে গেল ঘর থেকে। কাননবালা দেবী নিজের মনেই বলতে লাগলেন, এ তুই কি করলি বিধু? ও হার যে দুর্গার বড় প্রিয় ছিল তার। শ্মশানে তার গলা থেকে হারটা খুলে নিয়ে নতুন বউকে দিলি। হায় 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 হায়। পুকুর ঘাট আজ একদম ফাঁকা। চারিদিকটা ভালো করে দেখে নিয়ে জলে নামলো মিতু। বেশ ঠান্ডা জল। অদূরে জলের মধ্যে কি যেন একটা লাফিয়ে উঠল। পদ্ম খানিকটা দূরে বাসন মাজতে মাজতে বলল, বেশি জল ঘেঁটুনি নতুন বউ, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে উঠে এসো। আসছি পদ্ম দিদি। মিতু দুটো ডুব দিয়ে সবে উঠতে যাবে, হঠাৎ জলের তলায় ওর মুখের সামনে ভেসে উঠল হাত পোড়া একটা হাত। হাতটা ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। সাপের ছোবলের মতন সেই হাত হঠাৎ লাফিয়ে পড়ে মিতুর বুকের ওপর। সোনার লকেট সমেত হাতটা ধরে টান মারে। সেটা নিয়ে মুহূর্তের মধ্যে অতলে তলিয়ে যায় সে। মিতু কেমন যেন করতে থাকে আর চিৎকার করে, পদ্ম দিদি, পদ্ম দিদি। পদ্ম দৌড়ে এসে জলে ঝাঁপ দিয়ে মিতুকে কোনো রকমে ঘাটে নিয়ে এসে শোয়ায়। মিতু একটু সুস্থ হতেই পদ্ম জিজ্ঞেস করে, ও নতুন বউ, কি হয়েছে? কি দেখলে তুমি? আমার আমার হাতটা, আমার হাতটা। কি? কোথায় তোমার হাত? একটা কালো হাত পুড়ে গেছে। জলের মধ্যে থেকে ভেসে উঠে কেড়ে নিয়ে চলে গেল। এটা যে তার হাত ছিল গো, তাই সে নিয়ে গেছে। কার? দুর্গার। অত দামি হারটা হারিয়ে আবার নাটক হচ্ছে? কত দাম জানো ওই হারের? আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করো। সত্যি একটা পোড়া হাত। এই চুপ করো তো, ওটা আমার ঠাকুমার শেষ স্মৃতি।
আর কত সবাইকে মিথ্যেবাদী বানাবি? অনেক হয়েছে, এবার থাম। মা মা তুমি আবার এসবের মধ্যে এলে কেন? জানো তুমি? আমি সব জানি, বিশ্বাস করুন মা, আমি সত্যি সেই হাত। তুমি আমার ঘরে এসো বৌমা, আজ রাতটা আমার সাথেই থাকবে। আমার খুব ভয় লাগছে মা, এসব কি হচ্ছে আমার সাথে? আর পদ্ম দিদি বলছিল ওই হার নাকি দুর্গার, যে মারা গেছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও মারা যায়নি মিতু, ওকে মেরে ফেলা হয়েছে। তাই তো ওই অভাগী মরেও শান্তি পায়নি। কে মেরেছে ওকে? তোমার শ্বশুর মশাই আর তোমার স্বামী, দুজনে মিলে। কি বলছেন কি মা? কিন্তু কেন? এ গ্রামেরই মেয়ে ছিল দুর্গা, বড় সুন্দরী ছিল সে। আমার ছেলে বিদু খুব পছন্দ করতো ওকে, কিন্তু দুর্গা ভালোবাসতো এই গ্রামেরই ছেলে নগেনকে। কিন্তু বিদু জোর করে বিয়ে করেছিল ওকে। তারপর দিনের পর দিন ওর ওপর অত্যাচার চালিয়েছিল। আর সহ্য করতে না পেরে নগেনের হাত ধরে পালাতে গিয়ে ধরা পড়ে যায় ওরা। এই বাড়ির গোয়ালে ওদের বেঁধে রেখে দুর্গার চোখের সামনে নগেনকে মেরে ফেলে ওরা। দুর্গা তখন 3 মাসের পোয়াতি। তারপর দুর্গাকে ঘরে বন্দি করে রেখে বিধু এমন অত্যাচার শুরু করে যে আর সহ্য করতে না পেরে মারা যায় বেচারি। ছি 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 ছি, উনি এত বড় পাষণ্ড, এভাবে মেরে ফেললেন মেয়েটাকে। এর তো একটা বিহিত করতে হবে মা, ওনাদের শাস্তি দিতে হবে। চুপ চুপ, এসব কথা কাউকে বলো না বৌমা। তোমার শ্বশুর বা বিধু জানতে পারলে আমাদের অবস্থাও দুর্গার মতোই হবে। না মা, এত বড় অন্যায় আমি কিছুতেই মুখ বুজে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা জানাবো। এই বলে মিতু উঠে ঘরের দরজা খুলতেই দেখে বাহ মা বাহ, ভালোই তো আমার বউয়ের কান ভাঙলে তুমি। যা সত্যি আমি তাই বলেছি। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠিরের নাতনি রে, তোর সত্যি কথা বলা বার করছি আমি। মায়ের গায়ে একটা আঁচড় লাগলেও আমি কিন্তু এক্ষুনি চিৎকার করে লোক ডাকবো। তাতে কি? হ্যাঁ, তাতে কি? তোর এত বড় সাহস? বিধু, এই বিধু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? এত মহিলা, তোর তোর বেশি বার বেড়েছে তাই না? চল চল, তোকে মজা দেখাচ্ছে, চল। ছাড়ো, লাগছে লাগছে, ছেড়ে দাও। বিধু, বিধু ছাড় মেয়েটাকে, ছেড়ে দে। আর কত পাপ করবি তোরা? খুব বার বেড়েছে তোর, তাই না? আমারই খাবি, আমারই পড়বি, আবার আমার নামে কান ভাঙাবি। তোমরা দিনের পর দিন অত্যাচার করে যাবে আর মুখ বুঝে মেনে নিতে হবে? কখনোই না, আমি সবাইকে বলে দেব। তবে রে, তোর ওই মুখই আমি চিরজীবনের মতো বন্ধ করে দেবো আজ। তারপর একটা বালিশ নিয়ে তার মুখে চাপা দিয়ে রাখে ততক্ষণ যতক্ষণ না তার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে। এদিকে বিধুকে একটা পরিত্যক্ত গোয়াল ঘরে বন্দি করে বিধু যখন তার মায়ের ঘরে ঢোকে ততক্ষণে সে মারা গেছে। এটা 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 তুমি কি করলে বাবা? বড্ড বার বেড়েছিল, তাই তাই শেষ করে দিয়েছে। কিন্তু কিন্তু এখন লোক জানাজানি হলে তো। কিচ্ছু হবে না। শোন, লাশটা তোল, বাড়ির পেছনের বাগানে গিয়ে পুঁতে দিয়ে আসবো। কিন্তু কাল সকালে বাড়ির চাকর বাকরেরা মাকে খুঁজলে কি হবে? বলবো তোর মা ঘর ছেড়ে আশ্রমে চলে গেছে। নে নে তোল, আর দেরি করিস না। এরপর রাতের অন্ধকারে মোরল আর বিধু মিলে লোকচক্ষুর আড়ালে কানুনবালার মৃতদেহ বাড়ির পিছনের বাগানে পুঁতে দেয়। কেউ কিচ্ছু জানতে পারে না। এরপর কেটে গেছে 2 দিন। সেদিন রাত প্রায় 10টা।
বাড়ি ফিরছে বিধু। পাশের গাঁয়ে যাত্রা দেখতে গিয়েছিল সে। গুনগুন করে বেসুরো গলায় গান গাইতে গাইতে এগিয়ে চলেছে সে। চণ্ডী মণ্ডপ ছাড়িয়ে একটা বড় বিলের পাশ দিয়ে সরু রাস্তাটা চলে গেছে মোড়ল বাড়ির দিকে। দ্রুত পায়ে হেঁটে চলেছে বিধু। পেছনে কার যেন পায়ের অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। বিধু থমকে দাঁড়ায়। কেউ কেউ কিছু নিল না কিরে বাবা? ঘাড় ঘুরিয়ে তাকায় সে। কই, কেউ নেই তো। বিলের বুক থেকে ঠান্ডা বাতাস উঠে আসছে। কেমন যেন অস্বস্তি বোধ করে বিধু। ফিকে জ্যোৎস্নায় চারপাশটা কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। পেছনে আবার সেই পায়ের শব্দ। ভয় পাচ্ছে সে, তবুও ঘুরে দাঁড়িয়ে জোর গলায় হেঁকে উঠল। কে কে তুমি? ভয় দেখাচ্ছ বিধুচরণকে? সাহস থাকলে সামনে এসে দেখি। কেউ এলো না। তবু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিধু। তীক্ষ্ণ শিশের মতো শব্দ করে মাথার উপর দিয়ে একটা রাত চড়া পাখি ডাকতে ডাকতে উড়ে গেল। চমকে উঠে তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়ালো বিধু। গলা ছেড়ে আবার গান ধরল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। চলার মাঝে আবার বাধা পড়ে তার। পেছন থেকে কে যেন পাঞ্জাবির ঘাড়ের কাছটা টেনে ধরেছে। সেই দ্বারা বেয়ে হিমস্রোত নামতে থাকে বিধুর। কে? ও বাবা! গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না বিধুর। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। জোর করে সাহস সঞ্চয় করে পেছন ফিরে সে। গাছের ডাল আটকেছে পাঞ্জাবির সাথে। ও বাবা, কি না কি ভাবছি আমি। সত্যি আবার চলতে শুরু করে বিধু। বিলটা বেশ অনেক বড়। এটা বেরোলেই আর ভয় নেই। পেছনে আবার পায়ের শব্দ হচ্ছে। ভয় ভয় ঘাড় ঘোরায় বিধু। আর তখনই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ে তার। বিলের পাড় ধরে সরসর করে জলে নেমে যাচ্ছে এক তরুণী। এক ঢাল খোলা চুল তার। ও, তবে ভূত নয়, মানুষ বটে। এই এই এই, কে কে তুমি? এত রাতে জলে নামছো কেন? বিধুর কথা শেষ হবার আগেই কোমর ছাড়িয়ে বুক জলে নেমে পড়েছে সে। আবার বিধু ডাক দেয়। এই, ডুবে মরতে এসেছো নাকি? উঠে এসো বলছি, এক্ষুনি উঠে এসো। ডাক শুনে এবার জলের মধ্যেই ঘুরে দাঁড়ালো সে। চুলের রাশি মুখের উপর পড়ায় মুখ দেখা যাচ্ছে না। চোখের সামনে এমন এক যুবতী শরীর। লোভে চকচক করে ওঠে বিধুর দুটো চোখ। কি হলো? উঠে এসো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি নামছি, দাঁড়াও। বলে জলের দিকে দুপা এগিয়ে যায় বিধু। ঠিক সেই মুহূর্তে মুখের উপর থেকে ভেজে চুল সরিয়ে তার দিকে তাকায় সেই নারী। সে আর কেউ নয়, দুর্গা। এক হ্যাঁচকা টানে বিধুকে টেনে জলে নামিয়ে নেয় সে। জলে হাবুডুবু খেতে খেতে বিধু বলে, আমাকে আমাকে মেরো না, দয়া করো, দয়া করো, মুক্তি দাও আমাকে। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। তোমরা তো আমাকে দয়া করনি। আমার প্রেমিক, আমার না হওয়া সন্তানকে সবাই মেরে ফেলেছো তোমরা। আমার তো মুক্তি হয়নি, তোমাকে মুক্তি দিয়ে কি করে বলো? আমাদের ভুল হয়েছে, ক্ষমা ক্ষমা করে দাও দুর্গা, মেরো না আমায়, মেরো না। সেদিন সেদিন আমিও বারবার এমন আকুতি করেছিলাম, বলেছিলাম নগেনকে মেরো না, তোমরা শুনোনি। এবার দেখো কেমন লাগে। আর চারিদিকের প্রকৃতি হঠাৎ করেই শান্ত হয়ে যায়। এ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস। গত দুদিন ধরে এই গোয়াল ঘরে বন্দি মিতু। খিদে তেষ্টায় ওষ্ঠাগত প্রাণ। বিধু ফিরলে আর এক প্রস্থ নির্যাতন সহ্য করতে হবে। সব চাকর বাকরদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে মোড়ল।
হয়তো এবার কাননবালার মতোই অবস্থা হবে মিতুর। হঠাৎ সে শুনতে পায় মোড়লের চিৎকার। আগুন আগুন আগুন, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, জল আনো, বাঁচাও, আগুন মেরে ফেললো, বাঁচাও, মরে যাবো আমি। হঠাৎ গোয়াল ঘরের দরজা খুলে ঢুকে আসে একটি মেয়ে। অন্ধকারে মুখ দেখা যায় না তার। কে তুমি? আর আর বাবা এমন চিৎকার করছে কেন? কি হয়েছে? আগুন লেগেছে নতুন বউ, আগুন। এই বাড়ি আজ পুড়ে ছাড়খাড় হয়ে যাবে রে। কি কি বলছো কি? আমার বাঁধন খুলে দাও, ওদের বাঁচাতে হবে যে। বাঁধন খুলে দিচ্ছি নতুন বউ, কিন্তু ওদের বাঁচাতে নয়, পালাবি চল। কিন্তু ওরা যে আমার স্বামী। এরপরেও মুখপুরীর স্বামী সোহাগ যায় না কো? আর একটাও কথা নয়, চল ওঠ ওঠ বলছি। মিতুর হাতের বাঁধন খুলে দিয়ে চটপট তার হাত ধরে গোয়াল ঘর থেকে টেনে বের করে আনে মেয়েটি। মিতু বুঝতে পারে মেয়েটির হাত বরফের মতো ঠান্ডা। তবে সেসব ভুলে সে চোখের সামনে দেখতে থাকে লিলি হানশিকায় দাউ দাউ করে জ্বলছে তার শ্বশুর বাড়ি। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ছোট ছোট নতুন বউ, ছোট। কিন্তু কিন্তু আগুন লাগলো কিভাবে? ওদেরকে না বাঁচালে মরে যাবে যে। মরণ যে ওদের ভাগ্যে রয়েছে রে। যেভাবে ওরা দুর্গাকে মেরেছে সেইভাবেই মরতে হবে ওদের। পুড়ে পুড়ে মরতে হবে, নির্বংশ হবে। তুমি তুমি কে? এত কথা বলার সময় নেই, পালা পালা। তোর শাশুড়ি আর দুর্গার মতো অবস্থা তোর আমি হতে দেব না। দৌড় লাগা, পালা নতুন বউ। একটানা ছুটে সেই বড় বিলের কাছে এসে দাঁড়ায় ওরা। মেয়েটি বলে, এই অবধি তোকে দিয়ে গেলাম, এবার তো একাই এগোতে হবে তোকে। কিন্তু কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনতে হবে না, তুই পালা এখান থেকে। কিন্তু আমার স্বামী শাশুড়ি, তোর শাশুড়িকে ওই বাড়ির বাগানে মেরে পুঁতে দিয়েছে ওরা। আর তোর স্বামী ওই দেখ। এই বলে মেয়েটি বিলের জলের দিকে আঙুল দেখাতেই মিতু জ্যোৎস্নার আলোয় দেখতে পায় বিলের জলে ভেসে উঠেছে বিধুর মৃতদেহ। বিস্ময় হতবাক হয়ে মেয়েটির দিকে তাকাতেই মিতু দেখে বাতাসে উড়ে যাওয়া ঘন অন্ধকারের মতো রাশি রাশি চুলের মধ্যে ফুটে রয়েছে একটা বিষণ্ণ মুখ। আর তার গলায় জলজল করছে সেই সোনার লকেট। মুহূর্তে জ্ঞান হারায় মিতু। আর দুর্গা চিৎকার করে ওঠে,